আমি এসেছি আপনাদের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো শুরু হয়ে যাক আমাদের গণিত অ্যাসাইনমেন্টের কাজগুলো। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন P 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণের সময় 3 বছর, আর মুনাফার হার R সমান 9%। ক সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ। শিক্ষার্থী বন্ধু, আমরা সরল মুনাফার ক্ষেত্রে এই হিসাবটা আগে করে ফেলি। সরল মুনাফার ক্ষেত্রে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে মূলধন P ইকুয়াল 15,000 টাকা, সময় n ইকুয়াল টু 3 বছর, মুনাফার হার R সমান 9%। এটাকে আমরা শিক্ষার্থী বন্ধু এভাবে লিখতে পারি। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ I ইকুয়াল টু what? সরল মুনাফার পরিমাণ। আমাদের কি বলেছে? মুনাফার পরিমাণ, সরল মুনাফার, জি ঠিক আছে, সরল মুনাফার পরিমাণ। আমরা তো হিসাবই সরল মুনাফার ক্ষেত্রে, সুতরাং সমস্যা নেই। জানা আছে সরল মুনাফা I ইকুয়াল টু PRN। তো আমরা এখন শিক্ষার্থী বন্ধু মানগুলো বসে দিব। 15,000, R এর মান 9/100, N এর মান 3। হিসাব করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর। এখানে থাকছে 150। তো আমরা একটু গুণটা করে ফেলি, তাহলেই হয়ে যাবে। ক্যালকুলেটর আমাদের উত্তর বলে দিবে। 150 ইনটু 9 ইনটু 3, 4050 টাকা। উত্তর 4050 টাকা। শিক্ষার্থী বন্ধু, আমাদের কর উত্তর আমরা পেয়ে গেছি 4050 টাকা। উত্তর পেয়ে গেছি। 2 নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল কত? 3 বছর পর আর কি, ওই একই হিসাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা খ যেটা করছি, এটা যেটা করলাম সেটা হচ্ছে ক। এবার খ 2 নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল A ইকুয়াল মুনাফা প্লাস আসল। শিক্ষার্থী বন্ধু, আমরা আগে মুনাফা পেয়েছি 4050, আর আগের আসল হচ্ছে আমাদের 15,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কি পেলাম? 15/4 19,050 টাকা। উত্তর 19,050 টাকা। আমরা ক খ করে ফেললাম, মুনাফা আসল হয়ে গেল। এবার আমরা একটু চক্রবৃদ্ধির হিসাবটা করব। অসুবিধার কিছু নেই। আমরা এবার লিখব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধু, এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিব, লিখব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো এবার কি আগের মতোই 15,000 টাকা দেওয়া আছে, সময় 3 বছর, মুনাফার হার সবই ঠিক দেওয়া আছে।
এবার আমরা ক থেকে শুরু করব, তাহলে আগের বারে এই কথাটা পুরো মিলে যাবে। ক কি বলেছে? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। ক জানা আছে চক্রবৃদ্ধি মূলধন C equal P into 1 plus R to the power n। সুতরাং প্রথম বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা কি পাবো? পির মান 15,000, 1 প্লাস আর এর মান কত? 9/100, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধু 0.09, এভাবে করতে পারি 0.09 এর উপরে 1, তার মানে বিষয়টা কি দাঁড়ালো? 15,000 গুণন 1.09, এত টাকা আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধু আমরা একটু হিসাব করি। 15,000 গুণন 1.09, 16,350 টাকা আমরা পেলাম। 16,350 টাকা আমাদের এটা শেষ হয়ে গেল। এবারে বলেছে শিক্ষার্থী বন্ধু দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান কি হবে? এই জায়গায় আগের মতোই 15,000ই থাকবে, 1 প্লাস 0.09 এখানে 2 থাকবে। হিসাবটা কি দাঁড়াবে? 15,000 গুণন 1.09 গুণন 1.09 টাকা। এইভাবে আমরা হিসাবটা করে ফেলব। তো শিক্ষার্থী বন্ধু আমরা হিসাবটা করে ফেলি। 15,000 গুণন 1.09 গুণন 1.09 সমান কত হয় আমরা একটু দেখে নিই। 17,821 17,821.50 টাকা হয়ে গেল। এটাও আমাদের একটা উত্তর হয়ে গেল। এটা তাহলে খ ছিল শিক্ষার্থী বন্ধু, এটা ছিল খ। উত্তর 17,821.50 টাকা। এবার গ বলেছে তৃতীয় বছরান্তে। গ তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান 15,000 ইন্টু 1 প্লাস 0.09 এত টাকা উপরে 3 দিয়ে দিব। তাহলে কি থাকে? 15,000 গুণন 1.09 গুণন 1.09 গুণন 1.09 টাকা। আমরা একটু হিসাবটা করে ফেলি।
হিসাবটা করে ফেলি শিক্ষার্থী বন্ধু। 15,000 গুণন 1.09 গুণন 1.09 গুণন 1.09 ইকুয়াল কি আসছে আমাদের 19,425 19,425.435 টাকা। তো শিক্ষার্থী বন্ধু, দশমিকের পরে তৃতীয় ঘরের সংখ্যা যদি 5 বা তার বেশি হয়, আমরা তখন দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করে লিখি এত টাকা প্রায়। আমরা এত টাকা প্রায় লিখতে পারি। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। উত্তর 19,425.44 টাকা প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, গ হয়ে গেল। ঘ, নির্দিষ্ট সময়কাল চক্রবৃদ্ধি মুনাফা কত? তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে বের করতে পারবো। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আসল টাকাটা বাদ দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা গ করে ফেললাম, এবার ঘতে যাব। ঘ আমরা লিখব গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,425.44 টাকা প্রায়। আর মূলধন 15,000 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে আমরা পাবো 4,425.44 টাকা প্রায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমাদের বলেছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির পার্থক্য কত? আবার সরল মুনাফা I equal PRN। শিক্ষার্থী বন্ধু, আমাদের 15,000 টাকা আসল, আর এর মানটা 0.09, একটা শূন্য আমরা এখানে দিতেও পারি। n এর মান 3। এটা হিসাব করলে যেটা আসে, আমরা আগে একবার করেছিলাম 4,050, তবু আমরা আরেকবার করে নিই। 15,000 গুণন 0.09 গুণন 3, 4,050। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির পার্থক্য কত। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 4,425.44 বিয়োগ 4,050 এত টাকা। শিক্ষার্থী বন্ধু, আমরা একটু হিসাবটা করে নিই, অসুবিধা কিছু নেই। ক্যালকুলেটর তো আপনাদের কাছেও আছে। 4,425.44 375 টাকা এত টাকা। এখানে একটা প্রায় লিখতে পারে, এটা উত্তর।
375.44 টাকা। প্রায় সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে মনে করো? তো শিক্ষার্থী বন্ধু, এখানে আপনি দেখেন যে আমরা মুনাফা, সরল মুনাফা পেলাম এটা, আর চক্রবৃদ্ধি মুনাফা এটা। তো আমাদের সমিতির উদ্দেশ্য যদি আর্থিক সমৃদ্ধি হয়, তাহলে আমরা কি দেখব যে এখান থেকে আয়টা বেশি আসতেছে, তাই না? 4050 আর ওখানে 4425.44। তা আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা অপেক্ষা ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে চেয়ে অধিক মুনাফা পাওয়া যায়, সেহেতু আমি চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সহজ সুবিধাজনক বলে মনে করি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাসাইনমেন্ট, গণিত অ্যাসাইনমেন্ট থেকে সলভ করে দিব। যেমন 1 নম্বর প্রশ্ন বলেছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করতে। শিক্ষার্থী বন্ধু, বীজগণিত রাশি নির্ণয় করার প্রথম কর্তব্য হলো পার্থক্য করা। 11 থেকে 6 বাদ দিলে 5, তাহলে 5 ক নিব আমরা। পার্থক্য যত তত ক নিব। এরপরে আমরা কিভাবে এখানে 6 পাবো? গড় মান এক হলে 5 কে 5 আর একে 6, এটাই ইহাই বীজগণিতীয় রাশি, ইহাই বীজগণিতীয় রাশি। হয়ে গেল এটা। দুইয়ে বলেছে এখানে যে প্রতীকগুলো আছে, যে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কাঠি আছে 5টি, এখানে আছে 7টি, এখানে আছে 9টি। পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা অবশ্যই হবে 11টি, এবং সেটা চিত্রের কাঠির সংখ্যা কত? পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা, তাহলে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা 9 এর পরে হবে 11, আর চিত্রটি হবে এরকম 11, চিত্রটি এরূপ হবে। 7, 8, 9, এই হচ্ছে 10, 11। চিত্রটি এরকম হবে, এখানে গুনলে আমরা 11টা পাবো। 3, 1 মিটার কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। আমরা যদি কেউ বলি যে 100 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যকে 1 মিটার বলে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। তো আপনাদের পাঠ্য বই এরকম একটা কথা বলা আছে, পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী, প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। কেউ যদি বলে কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে, তবুও হবে 1 মিটার বলে, গণ্য করা হয় না বলে 1 মিটার বলে। আপনি এটা লিখতে পারেন। 4, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম। তো অধিক মাপার জন্য আমরা কুইন্টাল, 1 নাম্বার হচ্ছে কুইন্টাল ব্যবহার করতে পারি,
আর 2 নম্বর হচ্ছে মেট্রিক টন, অধিক পরিমাণ। আপনি যদি কখনো বিল্ডিং বানান তখন আপনাকে কি কিনতে হবে? রড কিনতে হবে, এত মেট্রিক টন, এত টন, এত কুইন্টাল এরকম লাগবে। 5 10 একর সমান কত বর্গ মিটার? জানা আছে 1 একর সমান 4046.86 বর্গ মিটার প্রায়। সুতরাং 10 একর সমান কি হবে? 4046.86 গুণন 10, এত বর্গ মিটার প্রায়। তাহলে কত হলো? 40, এই 8টা দশমিকটা এক ঘর দূরে চলে গেল, এত বর্গ মিটার প্রায়। এটা উত্তর। বর্গ মিটার প্রায়। পরবর্তীতে কি বলেছে 6 নম্বরে? এত সেমি সমান কত ইঞ্চি? জানা আছে 2.54 সেমি সমান 1 ইঞ্চি। সুতরাং 160 সেমি সমান 160 ভাগ 2.54 ইঞ্চি, এত ইঞ্চি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলতে পারি। 160 ডিভাইডেড বাই 2.54, 62.992, 62.992 1 2598, 2598 ইঞ্চি। এটাই রাখতে পারেন। 7 নম্বরে কি বলেছে? 7 একটি ঘরের আয়তন এত ঘন সেমি, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, ঘরটিতে বায়ুর পরিমাণ কত? তো আমরা কি লিখেছে? বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো এখানে ঘরের আয়তন দেওয়া আছে এত ঘন সেমি, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। জানা আছে 1 ঘন সেমি, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস দেখতে পারেন। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেমি পানির ভর 1 গ্রাম। সুতরাং 1 ঘন সেমি বায়ুর ভর 1 গুণন 0.00129 গ্রাম। সুতরাং এত ঘন সেমি 768,000 ঘন সেমি বায়ুর ভর 1 গুণন 0.00129 গুণন 768, পরে আবার 3টা শূন্য, যাকে বলা হয় 7,68,000 গ্রাম। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধু, এত গ্রাম। তো আমরা এটাকে কেজি করতে পারি। 1,000,129 768 পরে 3টা শূন্য, 1 2 3, 1000 দিয়ে ভাগ করলাম, এত কেজি। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। এবার আপনি কাটাকাটি করলে করতে পারেন 1, আর এখানে পাবেন 768। তো শিক্ষার্থী বন্ধু 768 আপনি সাইডে লিখে দিতে পারেন, যেহেতু
1000 গ্রাম সমান 1 কেজি। তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা পেয়ে যাবে এখন আমাদের যেটা কাঙ্ক্ষিত উত্তর 0.000129 গুণন 768 768 0.000129 আর এখানে 768 সমান 0.099 কেজি। 0.099 কেজি উত্তর এত। তো শিক্ষার্থী বন্ধু এত কেজি বা এত কিলোগ্রাম, এটা কেজিও লিখতে পারেন কিলোগ্রামও লিখতে পারেন। ওরা অবশ্য চাইছে কিলোগ্রাম, ক্ষতি নেই, একই কথা। আপনারা জানেন যে এত কিলোগ্রাম আর কেজির মধ্যে পার্থক্য নেই। সো যেভাবে চাইছে সেভাবে লিখতে পারেন, এত কিলোগ্রাম। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমাদের এটা হয়ে গেল উত্তর এত কিলোগ্রাম। উত্তর 0.099 0.099 কিলোগ্রাম। তো শিক্ষার্থী বন্ধু আপনাদের অ্যাসাইনমেন্ট এখানেই শেষ করলাম আমরা। আপনারা ভালো থাকবেন। আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেন আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা আপনাদেরকে নিয়মিত অ্যাসাইনমেন্ট দিব এবং নিয়মিত ক্লাসও দিতে থাকবো। অষ্টমের পরে যে নবমে উঠবেন তখনও আমাদের নিয়মিত ক্লাস পাবেন। পদার্থ, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, এই 4টি বিষয়ের ক্লাস আমি দিতে থাকবো। তো সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।